আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমরা মোরললেস সবাই জানি যে আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভালো সম্পর্ক রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, যেটাকে আমেরিকান লবি বলা হয়। সেই আমেরিকান লবিস্ট গ্রুপ যখন তৃতীয় বিশ্বের কোনো দেশে তাদের পছন্দের মানুষকে রিক্রুট করতে চান, সেই রিক্রুটমেন্টের কতগুলো প্রসিডিওর রয়েছে। তারা যেভাবে ইরানের শাহকে নিযুক্ত করেছিলেন, তারা যেভাবে সাদ্দাম হোসেনকে তৈরি করেছিলেন, তারা যেভাবে হামিদ কারজাইকে তৈরি করেছিলেন, এরকম বহু ঘটনা, জেনারেল নরিয়েগা থেকে শুরু করে আরও অনেকের নাম বলা যেতে পারে। পরবর্তীতে আবার দেখা গেল যে সময়ের বিবর্তনে এই মানুষগুলো মার্কিন স্বার্থ রক্ষা করতে না পারার কারণে তাদেরকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেত্র বিশেষে যুদ্ধ করে হলেও তাদেরকে কিন্তু শেষ করে দিয়েছে। তো সেই দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 20 বছর, 30 বছর, 40 বছর বিনিয়োগ করে যখন কাউকে তৈরি করার পরে তাদেরকে ক্ষমতায় বসিয়ে তারা ওই 20 বছরের যে রেজাল্ট 20 দিনে পেতে চায়, এবং 20 দিনের মধ্যে যদি তারা দিতে না পারে, ফলাফল দিতে না পারে, ধরুন আপনি 20 দিনের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, সেটা বাস্তবায়ন হতে হয়তো 2 মাস সময় লাগতে পারে, কিন্তু মূল যে পরিকল্পনা, সিদ্ধান্তগুলো দৃঢ়তার সাথে 20 দিনের মধ্যে নিতে হবে। তারা বছরকে দিনে নিয়ে আসে, অর্থাৎ কোনো একটা, যেমন এখন মালালা ইউসুফজাইকে তৈরি করা হচ্ছে পাকিস্তানের জন্য। তো ও যদি 50 বছর বয়সে ক্ষমতায় বসে, তাহলে ওর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটলিস্ট 40 বছরের বিনিয়োগ। কাজেই তাকে 40 দিনের মধ্যে আউটপুট দিতে হবে, আদারওয়াইজ মালালাকে তারা শেষ করে দেবে। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি, সেই পলিসির একটা মূলধারা। তো বাংলাদেশের এই যে জুলাই আগস্ট বিপ্লব, এই বিপ্লবের পেছনে ডিপ স্টেটের ভূমিকা, এবং এই বিপ্লবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ, অন্যান্য সরঞ্জামাদি, আপনারা বুঝে নেন, অর্থ এবং অন্যান্য সরঞ্জামাদি কিভাবে এই দেশে এসেছে এবং কিভাবে এই ট্রেনিংগুলো হয়েছে এবং সেগুলো কতটা ধ্বংসাত্মক ছিল এবং কত মানুষের প্রাণহানি ঘটিয়েছে, এগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট। তো সেই জুলাই আগস্ট বিপ্লবের যে ফসল, সেই ফসল হিসেবে আমরা যাদেরকে পেয়েছি তারা ছিলেন আমাদের চোখের মণি, মাথার মুকুট, কলিজার টুকরা। আমরা তাদেরকে স্পর্শ করার জন্য, তাদেরকে দেখার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম, কিন্তু এখন তাদের সব কিছুর সঙ্গে আমাদের বিক্রিয়া হচ্ছে, এক ধরনের বিকর্ষণ তৈরি হয়ে গেছে। তাদের অনেক কিছু আমরা এখন আর সহ্য করতে পারছি না, দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে। কারো অ্যাজমা না থাকলে শরীরে তার মধ্যে একটা অ্যাজমা ভাব চলে আসে, শ্বাসকষ্ট তৈরি হয়ে যায়। যে সীমাহীন চাঁদাবাজি, যে নিয়োগ বর্ধিত অনিয়ম, যে রাজনৈতিক স্থবিরতা এবং যে অর্থনৈতিক ধস সুনামির মতো চারিদিক থেকে বাংলাদেশকে একটা ঘূর্ণিপাকের মধ্যে ফেলেছে। তো সেই ঘূর্ণিপাকের মধ্যে পড়ে আমরা নিজেদের 3 বেলা খাবার, একটু বস্ত্র, এর জন্য এতটা চিন্তিত যে এখানে আসলে আকাশের চাঁদ, তারা, চাঁদের বুড়ি, চাঁদের বুড়া, এগুলো নিয়ে আলোচনা করার, এগুলো নিয়ে স্বপ্ন দেখার কোনো সময় আমাদের নেই। আমাদের এই মুহূর্তে নুন আনা দরকার, এই মুহূর্তে পান্তা দরকার, এতটুকুই দরকার। তো আমরা যেভাবে অধৈর্য হয়ে পড়েছি, তো একইভাবে যদি, আবার বলছি, একইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে নিয়োগ দিয়ে থাকে এই বাংলাদেশে তাদের এজেন্ট রূপে, তাদের ডিপ স্টেটের এজেন্ট রূপে, তো সেক্ষেত্রে তারাও অধৈর্য হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো সেই দিক থেকে আমরা সেই ডিপ স্টেটে গেলাম না, এটা তথ্যগতভাবে রইল। আমরা যেটা শরীয়তি বিধান রয়েছে, অর্থাৎ দৃশ্যত আমরা যেটা দেখতে পাই বা দৃশ্যত যেটা বোঝা যায়, সেটা হলো আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সম্পর্ক আছে। এখন এই সম্পর্কটা কতদিন থাকবে, বা যে সম্পর্কটার কারণে আমরা তাকে কাউন্ট করছি, যে সম্পর্কের কারণে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, যে সম্পর্কের কারণে তার সব কিছু, তার তকদিরের সব কিছু রীতিমতো যাকে বলা হয় 16 কলা পূর্ণ হয়ে গেছে, সৌভাগ্যের 16 কলা পূর্ণ হয়ে গেছে, সেইগুলোর হাল হকিকত কি এখন?
আপনারা যারা আমেরিকাতে থাকেন তারা জানেন যে পুরো জাতিগোষ্ঠী অস্থিরতায় ভোগে, একটি ভোগবাদী সমাজ। তারা ঠিক ওই যে কোনো সম্পর্ক বলতে যা বুঝায়, আমাদের আবহমান বাংলাদেশ সম্পর্ক আমরা রাখি, একটা কমিটমেন্ট রক্ষা করি, কতগুলো ভ্যালুস আমরা ধারণ করি, পারিবারিক ভ্যালুস, সামাজিক ভ্যালুস, রাজনৈতিক ভ্যালুস। এটা আমেরিকাতে আসলে কেউ ধারণ করে না। সেখানে হলো ডলার, অস্ত্র, পেট্রোডলার, প্রযুক্তি, খাও দাও, মুভি, মাস্তি, সিনেমা দেখো, মাস্তি করো, ম্যাকডোনাল্ডস খাও, কেএফসি খাও, বার্গার খাও, হ্যামবার্গার খাও, এরকম মানে। তারপর রাস্তায় ঘুমিয়ে থাকো, সারা রাত গাড়ি চালিয়ে, 3 দিন গাড়ি চালিয়ে বনের মধ্যে গিয়ে ক্যাম্প ফায়ার করো, জীবনটাকে উপভোগ করো। কিন্তু প্রেমের জন্য 12 বছর বর্ষি বাবা রজকিনী চণ্ডী দাসের সেই গল্প যদি আপনি আমেরিকার কোনো প্রেমিকের কাছে বলতে যান বা প্রেমিকের কাছে বলতে যান, গাল ফাটিয়ে দেবে চড়িয়ে, চড় মেরে। সেখানে ধরুন একটা মেয়ের সঙ্গে আপনার পরিচয় হলো, তাকে কনভিন্স করতে আপনার হায়ের 2-3 মিনিট সময় লাগবে। তারপরে একেবারে কেউ কাউকে চিনে না, কিন্তু তারা দেখা গেল একত্রে রাত কাটালো। আর আমাদের দেশে একটা মেয়েকে একটা প্রেমের একটা চিঠি দিতে অনেক সময় 3-4 বছর সময় লাগে। মুচকি মুচকি হাসবে, তারপরে এটা করবে ওটা করবে, ছেলে মেয়ে, তারপরে বিয়ে শাদী, ঘর সংসার, পরিবার, ছেলে মেয়ে, এগুলোর যে একটা জীবন, এটা আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা। তারা জাস্ট মানে সমস্ত সিদ্ধান্তগুলো 24 ঘন্টার বেশি তারা সাস্টেন করে না, 24 ঘন্টার মধ্যে এটাকে ফলাফল দিতে হয়, রেজাল্ট দিতে হয়। তো সেই দিক থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের স্বপ্নের পুরুষকে 5 বছর চাচ্ছি, অধিকতর সময় ক্ষমতায় চাচ্ছি, কিন্তু আমেরিকার যে স্ট্র্যাটেজি রয়েছে, কৌশলগত দিক রয়েছে, তাদের যে চরিত্র অভ্যাস রয়েছে, তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2 মাস সময় দিত রাজি নন। এটা হলো আমেরিকার স্বাভাবিক কালচার। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে কতগুলো বিষয় আমাদের উপর চেপে এসেছে। আমরা এই বাংলাদেশে আমেরিকান সৈন্যদের আসতে দেখেছি, আমেরিকার প্লেন আসতে দেখেছি, যাকে বলা হয় সামরিক বিমান। আমরা সেন্ট মার্টিন নিয়ে নানা রকম সন্দেহের মধ্যে এখন পর্যন্ত ঘুরপাক খাচ্ছি। আমরা সীমান্তে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির কথাবার্তা শুনছি। আমরা আরাকান আর্মিকে সহযোগিতা করে এবং তাদের মাধ্যমে সেখানে একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছি। তারপরে তাদের জন্য একটা মানবিক করিডোর আমরা দিতে চাচ্ছি। এই প্রায় সব কিছুর সঙ্গে এর বাইরে কিছু ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, পেট্রোলিয়াম সংক্রান্ত কিছু ব্যবসা রয়েছে, কিছু আন্ডার হ্যান্ড ডিল রয়েছে, যেগুলো আমরা এখন পর্যন্ত বুঝি নাই বা জানতে পারিনি, কিন্তু আন্দাজ করতে পারছি। ডলার সংক্রান্ত কিছু ব্যবসা বাণিজ্য রয়েছে, এই যে ডলারের দাম ওপেন করে দেওয়া, আইএমএফের কিছু প্রেসক্রিপশন রয়েছে। তো সব মিলিয়ে ধরুন প্রায় 100টা আইটিএম আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশে এসেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এখন পর্যন্ত কনক্রিট এরকম কোনো সিদ্ধান্ত বা মূল বা যাকে বলা হয় স্বার্থ সংরক্ষণ করতে পারেননি আমেরিকানদের জন্য, আমেরিকান গভর্নমেন্টের জন্য। ফলে কি হলো, তার প্রতি আমেরিকার যে ব্ল্যাঙ্ক চেক বা তার প্রতি আমেরিকার যে সমর্থন বা তার সঙ্গে যে আমেরিকার লবিস্ট গ্রুপগুলো ছিল, এইগুলো দে আর টাম্বলিং, তারা কাঁপছে এখন। আপনারা যারা গ্রামে থাকেন, গেছেন বা কচু গাছ চিনেন, বা কচু গাছের পাতার উপরে যখন 2-4 ফোঁটা পানি থাকে, সেই পানিগুলো যেভাবে অস্থিরভাবে কাঁপতে থাকে, সামান্য একটু বাতাস আসলে পানিগুলো কাঁপতে থাকে, এবং যে কোনো মুহূর্তে কচু পাতার পানির মতো অনিশ্চিত, মানে কোনো অনিশ্চিত বিষয়, একেবারে সংক্ষিপ্ত একটি বিষয় কেউ যদি বোঝাতে চায়, তাহলে আমরা সাধারণত বাংলা প্রবাদ এবং প্রবচনে কচু পাতার পানি ব্যবহার করি। তো কচু পাতার উপরে পানিটা থাকতে পারে না, সামান্য একটু বাতাস হলে সেখানে পড়ে যায়। তদ্রূপ আমেরিকার সঙ্গে কারোরই সম্পর্ক পার্মানেন্ট থাকে না। গত 50 বছর ধরে কৌশলগত বন্ধুত্ব রয়েছে, মিত্রতা রয়েছে। এইরকম দেশ বলতে কেবলমাত্র ইংল্যান্ড রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজ অবধি তাদের সঙ্গে তাদের একটা কৌশলগত সম্পর্ক রয়েছে। এর বাইরে আমেরিকার সঙ্গে যাদেরই বন্ধুত্ব হয়েছে, বহুবার টানাপোড়েন হয়েছে। অনেক বন্ধু রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে, অনেক শত্রু রীতিমতো ঘনিষ্ঠ মিত্রতে পরিণত হয়েছে। এবং আমেরিকা যে কোনো মানুষের বিরুদ্ধে জাস্ট চোখ উল্টাতে তাদের 1 মিনিট সময় লাগে না। আমি বাংলাদেশের বেশ কয়েকজন মানুষকে চিনি, যাদের কাউকে বলা হয় সিআইএর এজেন্ট, কাউকে বলা হয় আমেরিকার এজেন্ট, কেউ কেউ হয়তো আরও
মানে যাকে বলা হয় আমেরিকার স্বার্থ বিষয় নিয়ে সারাটা জীবন আমেরিকাকে সেবা করেছে। কিন্তু একটা সময় আমেরিকা তাদেরকে ভিসা পর্যন্ত দেয়নি, ভিসা বাদ দিয়ে দিয়েছে। এমনও একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে আমি চিনি, যিনি আমেরিকাতে যখন পড়াশোনা করেছিলেন সেই 60-এর দশকে, তখন তিনি কেনেডি পরিবারে ছিলেন। অর্থাৎ জন এফ কেনেডির যে পরিবার, প্রেসিডেন্ট, সেই পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা, যে ওইরকম এক কেনেডি পরিবারের বাড়িতে তিনি থেকে তিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন। তারপর থেকে এখন পর্যন্ত তিনি জীবিত আছেন, অসুস্থ, আমেরিকার দালাল। কিন্তু একটা সময় দেখা গেল তাকেও আমেরিকা ভিসা রেস্ট্রিকশনে ফেলে দিচ্ছে, তাকে আর ভিসা দিচ্ছে না। এই হলো আমেরিকা। একইভাবে আপনি যদি আমেরিকার সবচেয়ে এই শতাব্দীর আমেরিকাকে যারা সবচেয়ে বেশি দিয়েছে সেটা হলো ইরানের শাহ, রেজা শাহ পাহলভি। তো এই রেজা শাহ পাহলভীকে কিন্তু তারা রক্ষা করেনি, বরং গণ আন্দোলনে তিনি যখন পালিয়ে গেলেন, আমেরিকা তাকে নিজেদের দেশে আশ্রয় দেয়নি, কোনো রকম আশ্রয় তাকে দেয়নি। এবং এত নির্মমভাবে রেজা শাহ পাহলভীকে মরতে হয়েছে, যেটি দেখার পরেও মানুষ কেন আমেরিকার দালাল হয় আমি বুঝতে পারি না। এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন আফগানিস্তানে কি নির্মম ঘটনা ঘটেছে। প্লেনের চাকার উপরে উঠে আমেরিকা পালিয়ে যাওয়ার যে চেষ্টা, মানে কতটা ভীত সন্ত্রস্ত হলে একটা মানুষ এই কাজ করতে পারে। এইভাবে হাজার হাজার লাখ লাখ তারা আফগানিস্তানে তাদের যারা তাবেদার ছিল, দালাল ছিল, এজেন্ট ছিল, তাদেরকে মাঝপথে ফেলে দিয়ে তারা চলে গেছে। এবং নিজেদের সৈন্যবাহিনীকে তারা রক্ষা করার জন্য তালেবানদের সঙ্গে যতটা সম্ভব নরম হওয়া, যতটা ছোট হওয়া, যতটা বিনয়ী হওয়া, সব কাজগুলো করে তারা তাদের শেষ সৈন্যটিকে সেখান থেকে নিরাপদে নিয়ে গেছে। তো কাজেই সেই আমেরিকার সঙ্গে যদি ডক্টর ইউনূসের সম্পর্ক থাকে আর সরকারের সম্পর্ক থাকে এবং সেটার ভিত্তিতে যদি সরকার পরিচালিত হতে থাকে, তাহলে সেই সম্পর্কটা অবশ্যই অবশ্যই কচু পাতার পানির মতো টলটল টলটল করছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।